যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস শোনেন, কথা বলেন না, তিনি কোনো রাজনীতি বৈঠক হয়, প্রশ্ন করলে তিনি মৃদু হাসেন। আমাদের দেশে বলেন কোনো সরকার প্রধান রাজনৈতিক দলের নেতাদের উত্তর দিবে না, উনি দেন না। হ্যাঁ, তো উনি কি করবেন উনিই জানেন। এবং আমি এই জন্য বলি যে ডিক্টেটরদের চেনা যায়। হাসিনাকে চিনতাম, কথা বলতো, ওনাকে তো চিনতেও পারতেছি না। উনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওনাকে পরিষ্কারভাবে কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। এখন আমি যেটা বলেছিলাম যে ধরেন এখন যে ইস্যুগুলি এজেন্ডায় ছিল না, ইস্যুগুলি নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং ডেডলক তৈরি হয়েছে। মৌলিক সংস্কার ঐক্যমত্য কমিশন 20টা নির্ধারণ করেছে, তার ভিতরে 13টাকে ঐক্যমত হয়ে গেছে। আমরা যদি যুক্তির কথা বলেন যে 7টায় তো একমত নাও হতে পারে, দল আলাদা, নীতি আদর্শ আলাদা, সবগুলো যদি একই করে ফেলেন তাহলে তো দলটা একটাই হয়ে যায়। সেটা তো হবে না। আপনার সামনে নির্বাচন দেন, নির্বাচনে তারা ম্যানিফেস্টো এজেন্ডা নিয়ে থাকবে, তারা যদি জনগণ ইচ্ছে করে ভোট দেয় করবে, সমস্যা নেই, জনগণ যেটা চায় সেটা হবে। কিন্তু নির্বাচনের দিকে আগাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে না। আপনি প্রথমে যেমন বললেন টানেলে, কারণ পিয়ার সিস্টেমে নির্বাচন একেবারে তারা গ্যারান্টি চায় এবং জুলাই সনদে বলে হয়েছে যে তারা সংস্কার বিচার না হওয়া পর্যন্ত তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তো এখন আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের যখন কার্যক্রম স্থগিত হলো তার 1 ঘন্টা সময় দিয়েছিল আলটিমেটাম, 1:44 ব্রেক করে ঠিকই নিষিদ্ধ হয়ে গেল নির্বাহী আদেশে। অথচ সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেছিল এই সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রোগ্রাম বলেছিল, কিন্তু করে দিছে। ঠিক জুলাই সনদ নিয়ে যখন বলবে যে আমি নাই, কারণ ওটা তো ওনার দল, আর উনি নিয়োগ, তারাই ছাত্রই নিয়োগ দিছে, অর্থাৎ এনসিপি নিয়োগ দিছে ওনার ভাষায়, ওখানে তার মাস্টার মাইন্ডও আছে, সবই আছে। সুতরাং ওনারা যদি স্বাক্ষর না করেন উনি ইলেকশনের পরিস্থিতি মনে করবেন না, ওনার বিবেচনা। আর সংস্কার বিচার বলেন, আপনার সংস্কার বিচার উনি তো করবে, কে করবে? রাজনৈতিক দল করে দিবে, আমি করে দেব? উনি এ পর্যন্ত 3টে মামলার মাত্র চার্জশিট দিতে পারছেন 1 বছরে। উনি যদি বিচার করতে চান 100 বছর সময় লাগবে। তো 100 বছর অপেক্ষা করবে মানুষ? বলেন আপনি। তিনি সংস্কারের তো এজেন্ডার বাইরে আলোচনা উঠছে কেন? উনি বলতে পারেন না যে তোমরা আমাকে নিয়োগ দিছো বলে তাই বলে আমাদের কথা কিচ্ছু মানবে না, তা তো হবে না। আমি সরকার প্রধান, আমাদের নিয়োগ দিছো, এজেন্ডার বাইরে। আগে এজেন্ডা যখন স্থির হয়েছিল তখন বলতে পারে নাই। আপনার সংস্কারটা বেসিক্যালি চেয়েছিল বিএনপি, তারপরে 31 দফা হলো, সেটা কিন্তু তাদের সাথে যত দল ছিল তাদের সাথে আলোচনা করে এটা 31 দফা হলো। 31 দফা দিছে। যদি সংস্কার করতে চাইতো এখানে এইটাকে ভিত্তি ধরে কিন্তু আগাতো, ওর বাইরে কোনো সংস্কারের আলোচনা কিন্তু আসে নেই, তেমন আসেই নেই। মৌলিক সংস্কার যেগুলি সেগুলো তো সমাধান হয়ে গেছে। এখন নির্বাচনের ডেট দিবে, দেয় না কেন? এখন আপনি ধরেন, যদি ধরেন ফেব্রুয়ারি হলো একটা বা জুন, তার মানেও তো প্রায় 1 বছর দেরি। এই 1 বছর দেরিতে এই 26 সালে তো দুর্ভিক্ষ হবে। আমি আগেও বলেছি এখানে, আমি অর্থনীতিবিদ না, কিন্তু আমি বলছি, কারণ আমাদের জিডিপি গ্রোথ বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে 3.3%। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জিডিপি সবচেয়ে লোয়েস্ট গ্রোথ ছিল 1919 সালে আর 20 সালে, 2019-2020 সালে, এটা হলো অর্থ বছরে, সেটাও ছিল 3.75%। এইটা হবে এখন সর্বকালে, কোভিড ছিল, তো সব চাইতে হতে যাচ্ছে এবং 3.3% মানে দুর্ভিক্ষ নিশ্চিত। IMF এর 3% নেমে গেলেই একবারে দুর্ভিক্ষ একদম নিশ্চিত। হ্যাঁ, আপনি দেখেন IMF এর সব শর্ত মেনে দিছে, বাজার কিন্তু হু করে বাড়া শুরু করে দিছে। হ্যাঁ, আপনার নো ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলো বাংলাদেশের সবচেয়ে আমেরিকান ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট, তার সাথে কি ওই কর নিয়ে সবাই সমাধান করে বেরিয়ে যাচ্ছে। আমাদের এখানে কর নিয়ে করতে গিয়ে গোপন চুক্তি বলছে। বলেন তো দেখি, একটা অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে কি করে?
ওটার ভিতরে কি আছে? এবং এটা আবার কেউ কেউ ব্যাখ্যা করছেন যে সবার সঙ্গে হয়েছে, আসলে সবার সঙ্গে হয়নি, মাত্র শুধুমাত্র বাংলাদেশ, গোপন চুক্তি, থাইল্যান্ড আর তারা ট্রেড মালয়েশিয়ার বাড়াইছে, ট্রেড গ্যাপ বাড়াইছে, নন ডিসক্লোজার। অনেক জায়গায় যেমন আমাদের দেশে 25টা বিমান কিনছে, হ্যাঁ, গম 7.5 লাখ টন গম আনছে, আরো কিছু কিছু আইটেম বাড়াইছে যারা ইম্পোর্ট করবে। আপনি ওখানে থাকেন, গোপন চুক্তি করলেন কেন? এখন গোপন চুক্তি নিয়ে নানান রকম জনশ্রুতি আছে, যে গোপন চুক্তি করলেন তার মানে কি করিডোর দিবেন, গোপন চুক্তি দিবেন। শেখ হাসিনা বলছিল না যে আমি সেখানে কি সেটা দিবেন? কি দিবেন? আপনার গোপন চুক্তি করার রাইট কে দিল? একটা অন্তর্বর্তীকালীন সরকার, যার মানে নির্বাচিত সরকার হলেও তো জনগণ গোপন চুক্তি করে। আমি জাস্ট একটা প্রসঙ্গে যেতে চাই। আমরা তো বহু সংস্কার নিয়ে আলোচনা করলাম, এত লম্বা ডায়ালগ বোধহয় রাজনৈতিক দলগুলো এত পরিশ্রম কমিশন সহ কেউ করেছে কিনা জানা নেই, কোনো সমস্যার সমাধানের। নিঃসন্দেহে এই সংস্কারগুলো একটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য, রাজনীতির জন্য, অর্থনীতির জন্য জরুরি। কিন্তু আমি যদি অন্যভাবে সাধারণ মানুষের কনটেক্সটে বিবেচনা করি, সাধারণ মানুষ তার লাইফটা কিভাবে ইজি গোয়িং, সে এক জায়গায় যাবে, একটা বিল দিতে ইজিলি দিতে পারবে, একটা কাজের জন্য যাবে, একটা হসপিটাল অ্যাডমিশন নিতে যাবে, ইজিলি হয়ে যাবে, তাকে কোথাও খুঁজতে, মানে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় সাধারণ মানুষের দিক থেকে সংস্কারের মূল জায়গায়। সেই জায়গায় কোনো কিছু দেখেন কিনা আপনারা, যে মানুষের জীবন সহজ হয়ে যাচ্ছে, মানুষ স্বস্তি শান্তি পাচ্ছে? একটা বিষয় একটু বলে দেওয়া দরকার, বা এই জায়গায় আসলে কি করে পিয়ার বিষয়টা একটু ক্লিয়ার হওয়া কোনটা দরকার। পিয়ার আমি বলতে চাই, তারপরে এই বিষয়টা। পিয়ারটা হলো যে ধরুন ম্যাগনা কার্টা থেকে শুরু করে ডেমোক্রেসি প্র্যাকটিস শুরু হয়েছে এবং ব্রিটেন প্র্যাকটিস করেছে, সেই ব্রিটেনের প্র্যাকটিসটাই পরবর্তীকালে বিকশিত সারা পৃথিবীতে ডেমোক্রেসি। তো ব্রিটেন এই পিয়ার পদ্ধতি তারা এক্সারসাইজ করে না, তারা যদি ভালো হইতো তাহলে এটা করলো না। আচ্ছা, আমেরিকায় নির্বাচন হয়, সেখানে 2টা পার্টি আছে, সেখানে পিয়ার পদ্ধতি হলো না। যে বাসে ইন্ডিয়া লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি তারা বলে, সেখানে পিয়ার পদ্ধতি নাই। আপনি ধরুন একটা প্রেসিডেন্ট পদে দাঁড়াইলেন, একজন প্রেসিডেন্ট হলো, কি ডেপুটি প্রেসিডেন্ট, হাফ প্রেসিডেন্ট, কোয়ার্টার প্রেসিডেন্ট, 2 সিকি প্রেসিডেন্ট, 1 সিকি প্রেসিডেন্ট হবে নাকি? কি পিয়ার পদ্ধতি এটা? আমি জানি না, আই ডোন্ট নো। পিয়ার পদ্ধতিতে নেপালে 8 বছরে 9 বার গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে। শ্রীলঙ্কায় প্রত্যেক বছর হুড়োহুড়ি হইচই হচ্ছে। একটা আনস্টেবল গভর্নমেন্ট করার এই প্রক্রিয়া, এই মাথাটা কার বুদ্ধি দিয়ে বেরোচ্ছে? তাকেই তো ধরা উচিত, যার মাথা দিয়ে বেরোচ্ছে তাকে ধরা উচিত। আর পিয়ার পদ্ধতি আপনি এক্সারসাইজ করে দেখছেন, আপনার বাংলাদেশে পিয়ারদের কাজ করে কিনা, বা সেটা এক্সারসাইজ করে, মানে সেটা প্র্যাকটিস করেন, 2 একবার করে দেখেন, 2 এক জায়গায় করে দেখে তারপর বলেন। আজকে সকালবেলা পিয়ার পদ্ধতি, কালকে সকালবেলা আমি আর একটা চাই, পরশুদিন আর একটা চাই। এটা তো ছেলে খেলা না, একটা কান্ট্রি নিয়ে তো আমরা ছেলে খেলতে পারি না সেখানটা। আর সংস্কার রাইটলি আমাদের রাজভাই উত্থাপন করেছেন, সেটা হলো 31 দফা বিএনপি দিয়েছে সংস্কারের জন্য। এর চেয়ে ভালো ফর্ম আমার তৃতীয় বিশ্বে কেউ দিছে আমার জানা নেই। যেমন ধরুন একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবেন, তারিক সাহেব বলছেন, আমি অন্য কথা বাদ দিলাম, বলছেন যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট, পার্লামেন্টে যার কতটুকু, যে ধরেন 1টা সিট, 2টা সিট, 5টা সিট আছে, প্রত্যেকটা মানুষকে নিয়েই তিনি গভর্নমেন্ট করতে চান। ন্যাশনাল গভর্নমেন্ট এক্সেপ্ট মাফিয়া, অল পিপল উইল বি পার্টিসিপেটিং, যারা আন্দোলনে ছিলেন বা যারা আছে তারা সবাই পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা কার্যক্রমটা করবেন। সেটা হলে আমরা দেশটাকে দাঁড়া করাতে পারি। দেশটাকে বিভাজন করে, দেশের ক্ষতি করে আমাদের কী লাভ হচ্ছে আমি জানি না। আমি খুব ভয় পাই এবং বেশ ভয় পাই আমি, এবং আমি যা ফোর্সি করি সেটা মানে দুঃখজনক, আমি ফোর্সি করি। তবে আমি ফোর্সি করার পরে তারপর আমি অপটিমিস্টিক মানুষ, আমি বলবো যে হ্যাঁ, প্রফেসর ইউনূস সাহেব সহজেই বুঝবেন এবং বিষয়টা সমাধান করার চেষ্টা করবেন। একটা রোড ম্যাপ অন্তত ইমিডিয়েটলি দিবেন 4-5 তারিখের মধ্যে, সেটা আমরা প্রত্যাশা করছি, সেটা উনি দিবেন, এবার আশা করি। সাধারণ মানুষের কোশ্চেন, এবং এখানে এটা একটু যোগ করতে, যেহেতু সরকার প্রধান প্রফেসর ইউনূসের একটা তত্ত্ব আছে নোবেল লরেট হিসেবে 3-0, আপনি জানেন, 0 পভার্টি, আমি আসি বলি 4-0, 0 পভার্টি, 0 এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন এমিশন। সো সেগুলো হলেও তো এক ধরনের লাইফ অনেক ইজি হয়। আচ্ছা, আমি এখানে 4-0 বলি, উনি 3-0 বলছে, আমি একটা 0 বাড়াইছি। সেই 0টার মধ্যে আমরা না পড়লে হয়, সেটা না হোক, সেটা কি সেই 0টা না হোক, সেটা প্রত্যাশা করি। সেই 0টা কি? সেই 0টা আমি ডিসক্লোজ করতে চাই না, যদি সুযোগ হয় কখনো বলবো। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মতন অনেকটা, কারণ আমরা মানবিক করিডোর দেওয়ার ব্যবস্থা করেছিলাম, আমরা চিটাগং পোর্ট দেওয়ার ব্যবস্থা করেছিলাম, আমরা নন ডিসক্লোজার